প্রথম যে সীমাবদ্ধতাটা সেটা হচ্ছে বোর পরমাণু মডেল তো বর্ণালীর ব্যাখ্যা দিছে বোর সাহেব, কিন্তু সে শুধুমাত্র হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ বা আরও সহজভাবে বলতে গেলে যাদের মাত্র একটা করে ইলেকট্রন আছে, কি একটা করে ইলেকট্রন আছে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে নাই। এখন স্বভাবতই তোমার কাছে আমার একটা প্রশ্ন জাগতে পারে, একটু খেয়াল করো। এইখান থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক প্রশ্ন করে। সে কি করছিল হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ মানে হচ্ছে যাদের ইলেকট্রন আছে একটা। হাইড্রোজেন সদৃশ মানে কি, ধরো হিলিয়াম প্লাস দিলাম ভাইয়া, হিলিয়ামে কয়টা ইলেকট্রন? আমরা জানি হিলিয়ামে দুইটা ইলেকট্রন, তো দুইটার থেকে একটা ইলেকট্রন প্লাস দিলাম মানে কি একটা ইলেকট্রন সরায়া নিচ্ছি। একটা ইলেকট্রন সরায়া নিলে হিলিয়ামে কয়টা ইলেকট্রন অবশিষ্ট থাকে? অবশ্যই একটা ইলেকট্রন অবশিষ্ট থাকে। লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, শুধুমাত্র এদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ। অর্থাৎ আমি যদি লিখি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। কি করে? বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে, অন্যগুলা পারে না। ব্যাখ্যা দিতে পারে বাট একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। এখন তোমার প্রশ্ন জাগতে পারে কেন পারে না ভাইয়া, কেন পারে না? কারণ হচ্ছে একাধিক যখন ইলেকট্রন থাকবে, একটু বোঝার চেষ্টা করো। ইলেকট্রন যখন আমাদের একের অধিক থাকবে, তোমরা একটু সবাইকে একটু মেনশন দিয়ে দাও, যেহেতু আমি আজকে পেজ থেকে আসছি আর কি, তাই হচ্ছে মনে করো আমার আজকে রিচটা কম হবে আর কি, তো রিচটা বাড়ানোর দায়িত্ব তোমাদেরই। আমি দেখতেছি কে কাকে মেনশন দিছে, সবাই একটু শেয়ার দিয়ে দাও। এখনও কিন্তু শেয়ার হয় নাই ওইভাবে, তো তোমরা একটু শেয়ার দিয়ে দাও, প্লাস হচ্ছে মেনশনটা দিয়ে দাও। তো কেন অন্যগুলার দিতে পারে না? কারণ হচ্ছে এই কারণটা দেখো, এই কারণটা কিন্তু আসবে পরীক্ষায় শর্ট কোয়েশনে, এই কারণটা আসে। অন্যগুলা কেন দিতে পারে না এটা তুমি আমি সবাই জানি। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে বাট একাধিকের পারে না। এখন কেন অন্যগুলা পারে না, তোমার প্রশ্ন জায়গাটা কিন্তু স্বাভাবিক। কারণ অন্যগুলা কেন পারে না একটু খেয়াল করো। কারণ হচ্ছে যখন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থাকবে তখন নিউক্লিয়াসে একাধিক প্রোটন থাকবে, একাধিক ইলেকট্রন থাকবে। তো দেখা যাবে এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর ইলেকট্রনের একটা আকর্ষণ বল থাকবে। আবার যখন একের অধিক ইলেকট্রন থাকবে সেখানে একটা বিকর্ষণ বলও কাজ করবে। কি একের অধিক যখন ইলেকট্রন থাকবে সেখানে কি করবে, একটা বিকর্ষণ বলও কাজ করবে আমাদের। এবং এই বিকর্ষণ বল কাজ করলে দেখা যাবে হচ্ছে সেখানে হচ্ছে সিনারিওটা ভিন্ন রকম হইতে পারে, এবং তখন হচ্ছে বর্ণালী নির্ণয়টা আরও ঝামেলা হবে, জটিলতর প্রক্রিয়া হবে। কারণ যখন একটা ইলেকট্রন আর একটা প্রোটন আছে তখন কিন্তু ঝামেলা নাই। একাধিক ইলেকট্রন থাকলে ইলেকট্রন একটা বিকর্ষণ হবে। এই কারণে মূলত এই কারণে তারা হচ্ছে একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে বর্ণালীটা কেমন হবে সেই ব্যাখ্যাটা দিতে পারে না। এইটা তো সিম্পল, ইলেকট্রন স্থানান্তর হয় বর্ণালীর ব্যাখ্যা দিয়ে দেয়। বাট একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রন যখন একাধিক থাকবে ইলেকট্রন একটা বিকর্ষণ হবে, ইলেকট্রন প্রোটন একটা আকর্ষণ হবে। এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের কারণে ভাইয়া ব্যাখ্যাটা দিতে পারবে না। এটা কিন্তু অনেক ক্র্যাকিং একটা জিনিস, নোট ডাউন করে রাখো, অনেক কাজে দিবে। পরের যে হচ্ছে তার যে 2 নাম্বারটা যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে বোর সাহেব তো বর্ণালীর ব্যাখ্যা দিল। এই বর্ণালী নিয়েই তার দ্বিতীয় সীমাবদ্ধতা। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। দ্বিতীয় যে সীমাবদ্ধতাটা একটু খেয়াল করো, দ্বিতীয় সীমাবদ্ধতাটা সে তো বর্ণালীর ব্যাখ্যা দিচ্ছে, এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু বর্ণালী মাপন যে যন্ত্র আছে, বর্ণালী মাপন যন্ত্রের নাম জানো তোমরা? বর্ণালী মাপন যন্ত্র তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো তো, বর্ণালী মাপন যন্ত্রের নামটা একটু কাইন্ডলি কমেন্ট করো, আমি কিন্তু দেখতে চাই আর কি। তোমরা একটু সবাই কমেন্ট করো, বর্ণালী মাপন যে একটা যন্ত্র আছে সেই যন্ত্রটা কি তোমরা চিনো নাকি? সবাই একটু কমেন্ট করো বর্ণালী মাপন যন্ত্রটা, ঠিক আছে? বর্ণালী মাপন যন্ত্রটা তোমরা চিনো কিনা একটু কমেন্ট করো ভাইয়াকে। বর্ণালী মাপন যন্ত্রের নামটা কি? বর্ণালী মাপন যন্ত্রের নামটা কি তোমরা একটু কমেন্ট করো ভাইয়াকে।
বর্ণালী মাপন যন্ত্রের নামটা কি, তোমরা একটু ভাইয়াকে কমেন্ট করো আর কি। দেখো আমাদের যে বর্ণালী মাপন যন্ত্র আছে আমরা জানি হচ্ছে স্পেকট্রোমিটার। কি জানি? বর্ণালী মাপন যন্ত্রের নাম কি? স্পেকট্রোস্কোপ বা স্পেকট্রোমিটার, বা আমরা বলি স্পেকট্রোস্কোপ। একটু খেয়াল করো, স্পেকট্রোস্কোপ। এই স্পেকট্রোস্কোপ দিয়ে যখন হচ্ছে আমরা বর্ণালীটা মাপি বা বর্ণালীটা পর্যবেক্ষণ করি আর কি, স্পেকট্রোস্কোপ দিয়ে আমরা বর্ণালীটা পর্যবেক্ষণ করি, আর বর্ণালী মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পেকট্রোমিটার আর কি। বর্ণালী মাপার যন্ত্রের নাম কি? স্পেকট্রোমিটার। ঠিক আছে, স্পেকট্রোমিটার, METER, স্পেকট্রোমিটার বা METRE হবে। ঠিক আছে, স্পেকট্রোমিটার বর্ণালী মাপন যন্ত্রের নাম। আর এটা দিয়ে আমরা স্পেকট্রোস্কোপ দিয়ে বর্ণালী পর্যবেক্ষণ করি। তো আমরা যখন বর্ণালীটা পর্যবেক্ষণ করি, একটু বোঝার চেষ্টা করো, বর্ণালীটা যখন তুমি আমি পর্যবেক্ষণ করি তখন যে ঝামেলাটা হয় বা যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে এই বর্ণালীর ভিতরে একাধিক সূক্ষ্ম বর্ণালী আছে। কি আছে? একাধিক সূক্ষ্ম বর্ণালী আছে। সেই সূক্ষ্ম বর্ণালী সম্বন্ধে বা একাধিক যে লাইন দেখা যায় বর্ণালীর ভিতরে, সেই লাইনগুলো নিয়ে আমাদের বোর সাহেব কোনো ধারণা দেয় নাই বা কোনো ব্যাখ্যা করে নাই। কি? বর্ণালী মাপন যন্ত্র বা বর্ণালী যে আমরা পর্যবেক্ষণ করি স্পেকট্রোস্কোপ দিয়ে, এই স্পেকট্রোস্কোপ দিয়ে যখন পর্যবেক্ষণ করা যায় দেখা যায় একটা বর্ণালীর ভিতরে একাধিক সূক্ষ্ম বর্ণালী থাকে এবং এইটার কোনো ব্যাখ্যা দেয় নাই। থার্ড যে ভুলটা এই বর্ণালী নিয়েই আর কি বলা হয়, এই সূক্ষ্ম বর্ণালী আর কি, সূক্ষ্ম বর্ণালী কী কারণে সৃষ্টি হয়? সূক্ষ্ম বর্ণালীর সৃষ্টি হয় দুইটা ইফেক্টের ফলে। একটা হচ্ছে স্টার্ক ইফেক্ট, একটা কি? স্টার্ক ইফেক্ট, আরেকটা হচ্ছে জিম্যান ইফেক্ট। কি? জিম্যান ইফেক্ট। এই দুইটা ইফেক্টের কারণে আমাদের কি হয়? মনে করো আমাদের হচ্ছে বর্ণালীর সৃষ্টি হয়। কি? সূক্ষ্ম বর্ণালীর সৃষ্টি হয়। এই দুইটা ইফেক্টের কারণে, স্টার্ক ইফেক্ট আর হচ্ছে জিমেন ইফেক্টের কারণে একটা বর্ণালী রেখা কি হয়? একটা বর্ণালী রেখা ভেঙে কয়েকটা সূক্ষ্ম বর্ণালী রেখায় পরিণত হয়। এবং সূক্ষ্ম বর্ণালী রেখায় যখন পরিণত হয় তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, একটা হচ্ছে স্টার্ক ইফেক্ট আর একটা হচ্ছে জিমেন ইফেক্ট। স্টার্ক ইফেক্টটা কিসের কারণে হয়ে থাকে? যখন তুমি একটা বর্ণালীতে বিদ্যুৎ ক্ষেত্র প্রবাহ করবা বা বিদ্যুৎ ক্ষেত্র চালনা করবা বা ইলেকট্রিক ইফেক্ট দিবা একটা বর্ণালীতে, বিদ্যুৎ চালনা করবা, তখন দেখা যাবে হচ্ছে সেই বর্ণালীটা সূক্ষ্ম বর্ণালীতে পরিণত হবে এবং তুমি বিদ্যুৎ ক্ষেত্র চালনার ফলে যে সূক্ষ্ম বর্ণালী তৈরি করলা এটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। আর জিমেন ইফেক্টটা কি? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হয়ে থাকে। কিসের প্রভাবে? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। এইটা একটু মাথায় রাখবা, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে জিমেন ইফেক্টটা হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি হচ্ছে ধরো হচ্ছে একটা বর্ণালীকে কয়েকটা সূক্ষ্ম বর্ণালীতে, বা ধরো এই যে বর্ণালী রেখা, এই একটা বর্ণালী রেখা, এটা হচ্ছে কয়েকটা এই যে ক্ষুদ্র 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 বর্ণালী রেখা, এটাতে জুম ইন করলে যদি দেখতে চাও, মানে এটা তো একটা মোটা বর্ণালী রেখা, এটাকে তুমি যদি কয়েকটা সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালী রেখায় ডিভাইড করতে চাও, এটা দুই ভাবে করতে পারবে। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই যে চুম্বকটা এইভাবে একে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে তুমি যদি হচ্ছে এটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে তোমার কি হবে? মনে করো সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে পরিণত হবে। ধরো তুমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবে না, তুমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবা। কি? ব্যাটারির ফলে যে ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করো তখন কি হবে? সেটা কয়েকটা সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে পরিণত হবে এবং এর ফলে আমরা কি পাবো? এই ইফেক্টটাকে আমরা বলে থাকি হচ্ছে জিমেন ইফেক্ট। এই ইফেক্টটাকে আমরা কি বলি? জিমেন ইফেক্ট বলি। তো তোমরা হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা বা সবগুলা কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানায় দাও। এবং সবার শেয়ারটা কমপ্লিট হয়েছে কিনা একটু কমেন্ট করো যে শেয়ার ডান। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো যে শেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এবং কমেন্টটা করো যে শেয়ার ডান। মাত্র হচ্ছে 8টা শেয়ার হয়েছে, এত কম শেয়ার আমার কখনো হয় নাই। তোমরা একটু যেহেতু তোমরা বাচ্চা কাচ্চা HSC 21 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু নিয়মিত ক্লাস নিচ্ছি ভাইয়া। তো তোমরা হচ্ছে কাইন্ডলি এই সবাই HSC 21, তো সবাই একটু কমেন্ট করো যারা HSC 21 একটু কমেন্ট করো ইয়েস ভাই আমরা HSC 21, একটু কমেন্ট করো, তাহলে হচ্ছে একটু চাঙ্গা থাকতে পারবো আমরা।
একটু চাঙ্গা থাকতে পারবো বা আমাদের মনোবলটা কি থাকতে পারবে, শক্ত থাকতে পারবে। তো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার ভিতরে তৃতীয় যদি সীমাবদ্ধতা দেখি, আমরা কিন্তু তিনটা সীমাবদ্ধতা দেখছি। 4 নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে, মনে করো আমরা সে যে কক্ষপথের ধারণা দিছে, বোর সাহেব কি করছে, অরবিট বা কক্ষপথের ধারণা দিছে, এবং অরবিট বা কক্ষপথের যে, বা এটাকে আমরা কি বলি, কক্ষপথ বা শক্তি স্তর বলি, কি বলি, শক্তি স্তর বলি, যে নামে তুমি ডাকো বা পরীক্ষায় বা তোমার বই এক এক সময় এক এক নাম দিবে আর কি। তো এই যে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিটগুলা সে যে দেখাইছে, এইগুলা কি করছে, সে কি করছে 2D আকারে দেখাইছে বা 2 ডাইমেনশন আকারে দেখাইছে। কি আকারে দেখাইছে, 2D আকারে প্রকাশ করছে। বাট বোর পরমাণু মডেল থেকে আমরা হচ্ছে 3D কাঠামোটা কেমন হবে বা 3 ডাইমেনশনাল কাঠামোটা কেমন হওয়া উচিত, এটা কিন্তু আমরা কোনো ধারণা পাই নাই। অর্থাৎ সীমাবদ্ধতাটা কি, 3D কাঠামো সম্বন্ধে, 3D কাঠামো সম্পর্কে আমাদের বোর সাহেব কোনো ধারণা দেয় নাই, সম্পর্কে বোর সাহেব কোনো প্রকার কোনো ধারণা দেননি। ঠিক আছে, ধারণা দেননি। 3D কাঠামো সম্বন্ধে আমাদের বোর সাহেব কি করেননি, কোনো ধারণা দেননি আর কি। বা 3D কাঠামোতে আমাদের অরবিটগুলা বা শক্তি স্তরগুলা 3 ডাইমেনশনাল অঞ্চলে কেমন হবে, আমরা যে পরবর্তীতে অরবিটালগুলা দেখছি, বিভিন্ন এস অরবিটাল, পি অরবিটাল, এইগুলো তো মেঘ আকারে থাকে, এই সম্বন্ধে আমাদের বোর সাহেব কিন্তু কোনো প্রকার কোনো কিছু ধারণা দেয় নাই। তারপরে তুমি যদি একটু খেয়াল করো আর কি, যে হচ্ছে মনে করো সবচেয়ে ডিজাস্টার কখন নামছে বোর পরমাণু মডেলের, এই যে এই জায়গাটায় আইসা সবচেয়ে ডিজাস্টার নামছে 5 নম্বর পয়েন্টে আইসা। ডিজাস্টারের জায়গাটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বোর সাহেব ইলেকট্রনকে কণা হিসেবে প্রকাশ করছে। কি বোর সাহেব কি বলছে, ইলেকট্রন হচ্ছে কণা। তো এখন ইলেকট্রন যদি আমাদের কণা হয়, তাহলে হচ্ছে আমরা একটা কণার যে কোনো সময়ে কি একই সময়ে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারবো। ইলেকট্রন যদি একটু বুঝো, ইলেকট্রন যদি কণা হয়, একটু বোঝার চেষ্টা করো, ইলেকট্রন যদি আমাদের কণা হয় তাহলে আমরা একই সময়ে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারবো। কণা হইলে কি হবে, একই সময়ে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যাবে। ভালো কথা। কিন্তু এই যে তার এই তত্ত্বটা, ইলেকট্রন যে সে কণা হিসেবে ডিসাইড করছে, এর ফলে সে দুইজনের দুইটা বিখ্যাত নীতি ভায়োলেট করছে। একটা হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি, একজন কি বিজ্ঞানী ডি ব্রগলি, আরেকজন হচ্ছে হাইজেনবার্গ। ডি ব্রগলি দিছিল হচ্ছে কণার হচ্ছে ইলেকট্রনের ডুয়েল নেচার আছে। কি আছে, ইলেকট্রনের ডুয়েল নেচার আছে বা দ্বৈত নীতি আছে। ডি ব্রগলি কি বলছিল, ইলেকট্রনের দ্বৈত নীতি আছে বা ইলেকট্রনের দুই ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে মনে করো কণা ধর্ম, আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম। কি বলছিল সে, ইলেকট্রনের শুধুমাত্র কণা ধর্ম না, ডি ব্রগলি সে কি বলছিল, ইলেকট্রনের দুই ধরনের ধর্ম আছে, দ্বৈত ধর্ম, দুই ধরনের ধর্ম আছে। একটাকে আমরা বলি হচ্ছে কণা ধর্ম, একটাকে কি বলি আমরা, কণা ধর্ম, আরেকটাকে বলি হচ্ছে আমরা তরঙ্গ ধর্ম। কি বলি, তরঙ্গ ধর্ম। ইলেকট্রনের দুই ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে আমাদের কণা ধর্ম, আরেকটা কি আমাদের তরঙ্গ ধর্ম। এই দুই ধরনের যে ধর্মের কথাটা, সেটা কিন্তু আমাদের ডি ব্রগলি সাহেব বলছিল আর কি। বাট কথা হচ্ছে স্পেশাল যে জিনিসটা হচ্ছে, আরেকটা নীতি বা আরেকজনের একটি স্পেশাল নীতি সে ভায়োলেট করছে, সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সে ভঙ্গ করছে। কি ভঙ্গ করছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি ছিল, একটু খেয়াল করো। একই সময়ে অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যাবে না। হাইজেনবার্গ বলছিল একই সাথে, কি বলছিল, একই সাথে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যাবে না। অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যাবে না। এবং সে এইটাকে একটা সূত্র দ্বারা প্রকাশ করছিল, সেটা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি। ডেল এক্স হচ্ছে এখানে অবস্থান, ডেল পি হচ্ছে ভরবেগ, গ্রেটার দেন অর ইকুয়াল টু h/4π। কি বলছিল, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল টু h/4π।
4 পাই। আচ্ছা, তোমাদের কাছে যারাই ক্লাস করতেছো তোমরা সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা সবাই যে কাজটা করবা আর কি, তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট ভাইয়ার, সেটা হচ্ছে ভাইয়ার পেজটাকে ফলো করে রাখবা, যারা রেকর্ডিংও দেখবা পরবর্তীতে পেজটাকে, কারণ এখন থেকে ভাইয়া হচ্ছে পেজ থেকে লাইভে আসবো। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা বা আরেকটা গুরুত্বপূর্ণ অনুরোধ যেটা তোমাদের কাছে, সেটা হচ্ছে ক্লাসগুলো একটু কাইন্ডলি নোট করবা। তোমরা খুবই সিনসিয়ার বাচ্চা কাচ্চা, এটা আমি জানি। তোমরা হচ্ছে খুবই দ্রুত ক্লাসগুলো নোট করবা এবং ক্লাসের নোটগুলা গ্রুপে পোস্ট করবা আর কি। তোমাদের বড় ভাইয়েরা কিন্তু ক্লাসের নোটগুলা গ্রুপে পোস্ট করে, তো তোমরাও কিন্তু ক্লাসের নোটগুলা গ্রুপে অবশ্যই পোস্ট করবা, ঠিক আছে? অবশ্যই পোস্ট করবা, ঠিক আছে? এখন আসো হচ্ছে আমরা পরবর্তীতে যাই একটু। দেখো, সে পরেরটা যেটা, সে তো দুইটা রুল ব্রেক করলো। একটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, একই সাথে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যাবে না। আরেকটা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ। কি? ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ। এই দুইটা জিনিসই সে কি করছে? ভায়োলেট করছে। এবং এই দুইটা জিনিস ভায়োলেট করায় যে জিনিসটা হয়েছে আর কি, সেটা হচ্ছে একটা ডিজাস্টার নাইমে আসছে, কারণ দুইজন বড় বড় বিজ্ঞানী তার এই মডেলটার বিরুদ্ধে অভিযোগ করছে। এবং আরেকটা অভিযোগ এবং আরেকটা সবচেয়ে বড় যে সীমাবদ্ধতাটা আমরা দেখছিলাম বোর পরমাণু মডেলের সময়, বোর সাহেব কি বলছিল? কৌণিক ভরবেগের ধারণা দিছিল mvr = n/h/2π। এটার ধারণা দিছিল, অর্থাৎ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। তো এখন ভালো কথা, কৌণিক ভরবেগ পূর্ণ সংখ্যার গুণিতক, বাট এইরকম মান কেন হয়? তোমার প্রশ্ন জাগে না, কেন এই mvr = h/2π এর পূর্ণ গুণিতক হবে? কেনই বা এরকম হয়? এরকম কোনো ধারণা বা এই ধরনের মানের কৌণিক ভরবেগের এই ধরনের মানের কোনো কারণ ব্যাখ্যা করতে পারে নাই, বোর সাহেব কারণ ব্যাখ্যা করতে পারে নাই। তো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা। বোর সাহেব কি এই যে এই ধরনের যে মান হওয়ার যে একটা কারণ, এই মান হওয়ার যে কারণটা সে কিন্তু ব্যাখ্যা করতে পারে নাই। তো আমি আবার একটু রিভাইন্ড করে দেই তোমাদেরকে যে বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, প্রথম যে সীমাবদ্ধতাটা ছিল সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন সদৃশ যে পরমাণুগুলো আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও অন্যান্য পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে হইল বোর পরমাণু মডেল হচ্ছে যে বর্ণালীর ব্যাখ্যা দিছে, সে হচ্ছে একটি বর্ণালীর কথা বলছে, কিন্তু বর্ণালীর ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বা সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বর্ণালী আছে, সেটার বর্ণালীর ব্যাখ্যা সে দিতে পারে নাই। তৃতীয়ত হচ্ছে এই বর্ণালীর ব্যাখ্যার জন্য দুইটা ইফেক্ট আছে সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীর জন্য, একটা হচ্ছে জিমেন ইফেক্ট আর একটা হচ্ছে স্টার্ক ইফেক্ট, তারও কিন্তু ব্যাখ্যা দিতে পারে নাই। অর্থাৎ জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাবের যে একটা ব্যাখ্যা আছে, এটা কিন্তু আমাদের বোর সাহেব দিতে পারে নাই। তো তিনটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি। তারপরে হচ্ছে চতুর্থটা যেটা, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল যে অরবিটের ধারণা দিছে, অরবিটটা হচ্ছে 2 ডাইমেনশনাল অঞ্চলে অর্থাৎ দ্বিমাত্রিক অঞ্চলের ধারণা দিছে, কিন্তু হচ্ছে ত্রিমাত্রিক অঞ্চলে অরবিট বা কক্ষপথ বা শক্তি স্তরগুলো কেমন হবে এরকম কিন্তু কোনো ধারণা আমাদের বোর সাহেব দেয় নাই। এবং তারপরের যে ফলসটা ছিল, সে বোর সাহেব তার পরমাণু মডেলে ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করছিল। ইলেকট্রন যদি কণা হয় তাহলে এর অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করার কথা, কিন্তু কথা হচ্ছে সে এই লাইনটার মাধ্যমে সে দুইটা বিজ্ঞানীর হচ্ছে যে বিখ্যাত পরমাণু মডেলটা ছিল বা বিখ্যাত নীতিগুলা ছিল সেগুলা হচ্ছে ভায়োলেট করছে। একটা হচ্ছে ডি ব্রগলি, সে বলছিল হচ্ছে ইলেকট্রনের দুই ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে কণা ধর্ম, আর একটা হচ্ছে হাইজেনবার্গ বলছে তুমি একই সাথে একই সময়ে অবস্থান এবং ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করতে পারবে না। অর্থাৎ তুমি যদি অ্যাট এ টাইম ধরো 3:50 সময়ে তুমি যদি ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে চাও, ঠিক একই সময়ে সেম টাইমে তুমি ভরবেগটা নির্ণয় করতে পারবে না সঠিকভাবে, অর্থাৎ দুইটা জিনিস একসাথে নির্ণয় করা যায় না। এবং ফাইনালি আরেকটা যেটা দিছিল, সে কৌণিক ভরবেগের ধারণা দিছিল mvr = nh/2π, অর্থাৎ এই কৌণিক ভরবেগের যে এই nh
পাই টুয়াইস পাই, এই যে এই মান কেন হয়, এই মান হওয়ার কোনো কারণ কিন্তু বোর সাহেব ব্যাখ্যা করতে পারে নাই। তো মেইন জিনিস যেটা বলতে পারি যে বোর সাহেব অনেক কিছুই আমাদেরকে ব্যাখ্যা করে যান নাই। এখন দিন শেষে একটা কথাই বলা লাগে, সেটা হচ্ছে বোর সাহেবের সাফল্য, মানে বোর পরমাণু মডেল কেন স্থায়িত্ব এবং এটা কেন স্থায়ী হয়ে গেছে, এটাকে কেন এখনো মেনটেন করা হয়। তোমার প্রশ্ন জাগতেই পারে এত হাজারো সীমাবদ্ধতার পরেও কেন বোর পরমাণু মডেলটা সাফল্য লাভ করছিল। কারণ হচ্ছে বোর সাহেব একটা বৈপ্লবিক ভূমিকা পালন করছিল। কি পালন করেছিল? একটা বৈপ্লবিক ভূমিকা পালন করেছিল। কারণ হচ্ছে অসংখ্য পরিমাণে, একটু খেয়াল করো যে জিনিসটা হয়েছে আমাদের বোর পরমাণু মডেল বা বোর সাহেব যে কাজটা করছে একটু বোঝার চেষ্টা করো। সে হচ্ছে তার প্রথমত হচ্ছে তার পরমাণু মডেল, এই যে এই প্রশ্নটা অনেকবার আসছে, তার পরমাণু মডেলের স্থায়িত্বটা সে সঠিকভাবে মনে করে স্টাবলিশ করতে পারছে। এখন প্রশ্ন আসে বোর পরমাণু মডেল কেন স্থায়ী? ঠিক আছে, বোর পরমাণু মডেল কেন স্থায়ী, এখানে লিখে দেই বোর। বোর পরমাণু মডেল কেন স্থায়ী, তোমরা পারলে একটু কমেন্ট করো। তোমাদের কিন্তু একটা প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, যেটা হচ্ছে বোর পরমাণু মডেলটা কেনই বা স্থায়ী, বোর পরমাণু মডেল কেন স্থায়ী। তো এই পরমাণু মডেলের স্থায়িত্বটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি একটু বোঝার চেষ্টা করো। পরমাণু মডেলের স্থায়িত্বটা আমরা এইভাবেই বুঝতে পারি যে সে প্রথমত বলছিল হচ্ছে এই নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন গুলা হচ্ছে আবর্তন করতে থাকে, ঠিক আছে, এবং এই নির্দিষ্ট শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো আবর্তন করবে বা ঘুরবে তখন ইলেকট্রন কোনো শক্তি ক্ষয় করবে না বা শক্তি মনে করো ক্ষয় বা বিকিরণ করবে না। মানে হচ্ছে সে যে বলছিল হচ্ছে এই নিউক্লিয়াসের বাইরে কয়েকটা স্থির কক্ষপথ আছে, এই ধরলাম কয়েকটা স্থির কক্ষপথ আছে আমাদের। এই স্থির কক্ষপথে ধরো এই প্রথম কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরতেছে আর কি, তখন সে এই প্রথম কক্ষপথে ঘোরাকালীন, প্রথম কক্ষপথে সে যখন ঘুরবে, এই যে তরঙ্গ আকারে তো ঘুরতে থাকে, সে যখন ঘুরবে এই প্রথম কক্ষপথে ঘোরাকালীন সে কোনো শক্তি ক্ষয় করবে না বা কোনো প্রকার শক্তি সে বিকিরণ করবে না। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। প্রথম কক্ষপথে ঘূর্ণন অবস্থায় বা ঘোরাকালীন ইলেকট্রন কোনো প্রকার শক্তি ক্ষয় বা বিকিরণ করবে না। এবং যেহেতু শক্তি ক্ষয় বা বিকিরণ করবে না, এই প্রথম কক্ষপথের, এই যে প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তরের নিচে আর কিন্তু কোনো শক্তি স্তর নাই। মানে এর ফলে ইলেকট্রনের কি শক্তি শোষণ করে নিচে যে যাওয়ার বা নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো সুযোগ নাই। তো আমি একটু লিখে দেই, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো লিখো, নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনকালে, নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনকালে কোনো শক্তি ক্ষয় বা বিকিরণ হয় না, কোনো প্রকার শক্তি ক্ষয় বা বিকিরণ হয় না, এটা একটু মাথায় রাখবা। নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনকালে কোনো প্রকার শক্তি ক্ষয় বা বিকিরণ হয় না। এবং আরেকটা কারণ হচ্ছে প্রথম শক্তি স্তর থেকে নিম্নে, একটু খেয়াল করো, প্রথম শক্তি স্তর থেকে নিম্নে বা প্রথম শক্তি স্তরের নিচে আর কোনো শক্তি স্তর না থাকায় ইলেকট্রন লাফিয়ে নিউক্লিয়াসে যাওয়ার কোনো সুযোগ নাই। ইলেকট্রন লাফিয়ে নিউক্লিয়াসে যাওয়ার কোনো সুযোগ নাই। তো যার ফলে এই পরমাণু মডেলটা নিউক্লিয়াসে পতিত হবে না, ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে না, এবং ফাইনালি যে জিনিসটা দেখা যাবে আমাদের হচ্ছে আর কোনো ঝামেলা হবে না। তো মেইন যে জিনিসটা একটু খেয়াল করো, সে যেটা বলছে, যদি তোমাকে প্রশ্ন করে বোর পরমাণু মডেলের স্থায়িত্বের কারণ লিখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে,
রিটেনে, প্লাস হচ্ছে তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষা যারা দিবা তোমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে। একটু খেয়াল করো, নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনকালে কোনো প্রকার শক্তি ক্ষয় বা বিকিরণ হয় না। একটু বোঝার চেষ্টা করো, একটা শক্তি স্তরে যখন ইলেকট্রনটা আবর্তন করবে কোনো প্রকার শক্তি ক্ষয় হবে না, কোনো প্রকার শক্তি বিকিরণ হবে না, এবং প্রথম শক্তি স্তর থেকে নিম্নে বা প্রথম শক্তি স্তরের নিচে কোনো শক্তি স্তর না থাকায় ইলেকট্রন লাফিয়ে নিউক্লিয়াসে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ প্রথম শক্তি স্তরের নিচে আর কোনো তো শক্তি স্তর নাই, তার ফলে কি হবে, ইলেকট্রনটা অন্য কোনো শক্তি স্তরে যাইতে পারবে না বা অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই, ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরেই আছে। এবং যার ফলে কি হয় মনে করো, ইলেকট্রন যাওয়ার নিউক্লিয়াসে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং নিউক্লিয়াসে না গেলে, নিউক্লিয়াসে পতিত না হইলে সে কিন্তু খুব সুন্দরভাবে তার পরমাণু মডেলটা যে স্থায়ী এটা কিন্তু ব্যাখ্যা করতে পারবে। অপরদিকে রাদারফোর্ডের পরমাণু মডেল কেন স্থায়ী হয় নাই, কারণ সে বলছিল যখন আবর্তন হয়, ম্যাক্স প্লাঙ্ক এই ভুলটা ধরছিল, তখন ইলেকট্রন হচ্ছে মনে করো শক্তি বিকিরিত করতে থাকে, আবর্তন পথ কমতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে নিউক্লিয়াসে পতিত হয়। আচ্ছা, এটা তো দেখলাম একটা সাফল্য আর কি, বোর পরমাণু মডেলের সাফল্য পড়তেছি আমরা। আর কি কি সাফল্য আছে বোর পরমাণু মডেলের? আর দ্বিতীয় আমরা যদি দেখি দ্বিতীয় সাফল্যটা, সেটা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। সে বর্ণালীর কি কি ব্যাখ্যা দিছে একটু দেখো, এই বর্ণালীটা আমরা একটু ভালোভাবে পড়ি। দ্বিতীয় সাফল্য যেটা, দ্বিতীয় সাফল্য সেটা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। তো এখন এই বর্ণালীর ব্যাখ্যাটা সে কিভাবে দিছে বা বর্ণালীর ব্যাখ্যাটা কি ধরনের হইতে পারে, সেটা হচ্ছে আমরা এখন একটু এক্সপ্লেইন করব। বর্ণালীর ব্যাখ্যাটা আমরা কিভাবে শিখতে পারি। দেখো, বর্ণালীর ব্যাখ্যা এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এখানে আমাদের কি কি পড়া লাগবে সেটা আমরা একটু দেখি। বর্ণালীর ব্যাখ্যায় দেখো, একটা ইলেকট্রন কখন উত্তেজিত হয়, ইলেকট্রন কি করবে, কিছু পরিমাণ তাপ শক্তি শোষণ করবে। ইলেকট্রন কি করবে, ইলেকট্রন কিছু পরিমাণ কি করবে, তাপ শক্তি শোষণ করবে। কি, তাপ শক্তি শোষণ করবে। এবং তাপ শক্তি শোষণ করার ফলে সে কি করবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আচ্ছা, এখন এই উচ্চ শক্তি স্তরে যাওয়ার পরেই সে কি করবে, 0.6 মাইক্রোসেকেন্ডের মাথায়, কি একটু বুঝছো, ইলেকট্রন কি করলো, তাপ শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল। একটু ব্যাপারটা বুঝছো, এই হচ্ছে নিম্ন শক্তি স্তর, এই ধরলাম উচ্চ শক্তি স্তর। ইলেকট্রন কি করলো, তাপ শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গেল, মানে এই জায়গাটায় ইলেকট্রনের অবস্থান আমি ডট ডট দিয়ে দেখাইলাম। বাট এইখানে সে বেশিক্ষণ থাকতে পারবে না, 0.6 মাইক্রোসেকেন্ড মাত্র থেকে সে কি করবে, আবার সেই শক্তিটা ছেড়ে দিয়ে, মানে শক্তি ছেড়ে দেওয়ার বঙ্কিমের ভাষাকে বিকিরিত করে, অর্থাৎ শোষিত শক্তি বিকিরণের মাধ্যমে, আমি বইয়ের ভাষাটা লিখে দেই, শোষিত শক্তি বিকিরণের মাধ্যমে সে কি করবে, শোষিত শক্তি বিকিরণের মাধ্যমে সেই উচ্চ শক্তি স্তরে গেল না, উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে। উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে। শক্তি স্তরে ফিরে আসবে। আচ্ছা, ভালো কথা, ইলেকট্রন ফিরে আসলো, কোনো ঝামেলা নাই, ঠিক আছে, ভালো কথা, ইলেকট্রন ফিরে আসলো। এখন ইলেকট্রন যখন ফিরে আসবে, একটু বোঝার চেষ্টা করো, ইলেকট্রন যখন ফিরে আসবে বা ইলেকট্রন যখন গেল, এক জায়গায় কি করছে, শক্তির শোষণ করছে। একটু বুঝো, শক্তির শোষণ করলো। তো শক্তি শোষণ করলেও এক ধরনের বর্ণালী পাবো আমরা, আরেক জায়গায় কি করছে, শক্তির বিকিরণ করছে, এবং বিকিরণ করলেও আমরা আরেক ধরনের বর্ণালী পাবো। এখন কথা হচ্ছে, তোমার যেটা জানা লাগবে, শোষণ করলে কি ধরনের বর্ণালী দেখব, এবং হচ্ছে আমরা বিকিরণ করলে কি ধরনের বর্ণালী দেখব, এবং শোষণ করলে আমরা যেটা দেখব, কালো বর্ণের বর্ণালী দেখব। কি, কালো বর্ণের বর্ণালী দেখব, এবং বিকিরণ করলে আমরা উজ্জ্বল বর্ণের বর্ণালী দেখব। কি দেখব, উজ্জ্বল বর্ণের বর্ণালী দেখব। এবং এই কালো বর্ণের বর্ণালী যেটা আছে সেটা আমরা খালি চোখে দেখতে পাই না, আমরা হচ্ছে উজ্জ্বল বর্ণালীগুলাই দেখতে পাই, কারণ হচ্ছে এগুলা নাছর রেখার মতো থেকে যায়। কি, নাছর রেখা বলা হয় এইগুলাকে, নাছর রেখার মতো থেকে যায়।
এবং এর ফলে আমরা হচ্ছে বিভিন্ন বর্ণালী সিরিজ দেখতে পাই। ধরো হচ্ছে আমরা যদি এখন হাইড্রোজেনের বর্ণালী সিরিজটা দেখতে চাই, দেখো ধরলাম হচ্ছে এই হাইড্রোজেনের বিভিন্ন কক্ষপথ বা শক্তি স্তর, হাইড্রোজেনের বিভিন্ন শক্তি স্তর আমি দেখাচ্ছি। এটা n=1, n=2, n=3, n=4, আমি ইনফর্মালি আঁকলাম n=5। ধরলাম অসীম থেকে একটা ইলেকট্রন n=1 শক্তি স্তরে আসলো। কোথা থেকে? অসীম থেকে। একটু বোঝার চেষ্টা করতে হবে। অসীম থেকে একটা ইলেকট্রন n=1 শক্তি স্তরে আসলো। আবার দেখলাম কিছুক্ষণ পরে এখানে n=5 দেই, n=5 থেকে একটা ইলেকট্রন n=1 এ আসলো। n=4 থেকে একটা ইলেকট্রন n=1 এ আসলো। আচ্ছা, এটাই 5 হবে আর কি, এটা 6 দেই, 6 n=5। 4 থেকে একটা ইলেকট্রন আসলো, 3 থেকে আসলো, 2 থেকে আসলো। এভাবে দেখা যাবে কি তোমার একটা বর্ণালী সিরিজ তৈরি হবে। একটু বুঝো কি তৈরি হবে? বর্ণালী সিরিজ। সেম কেসটা তোমার অন্যগুলার ক্ষেত্রেও ঘটতে পারে। ধরো হচ্ছে অসীম থেকে একটা ইলেকট্রন n=2 তে আসলো, তারপরে 6 থেকে 2 তে আসলো, 5 থেকে 2 তে আসলো, 4 থেকে 2 তে আসলো, 3 থেকে 2 তে আসলো। এভাবে কি হবে? একটা বর্ণালীর সিরিজ তৈরি হবে তোমার। এই যে বর্ণালীর সিরিজ তৈরি হইলো, এইগুলাই আমরা দেখতে পাই এবং এইগুলাকে হাইড্রোজেনের বিভিন্ন রেখার বর্ণালী বলা হয়। কি বলা হয়? হাইড্রোজেনের বিভিন্ন রেখার বর্ণালী বলা হয়। এবং আমরা যদি ধরি হাইড্রোজেনের বিভিন্ন রেখার বর্ণালীগুলা কি কি হয়, এটা আমি মুছে দেই, আশা করি তোমরা লিখে ফেলছো। এই জিনিসটা আমি যদি মুছে দেই, যদি অসীম থেকে বা n=1 এ যদি আসে, ইলেকট্রনগুলো যদি n=1 এ আসে, যদি 2 তে আসে, যদি 3 তে আসে, যদি 4 এ আসে, n=5 এ আসে, n=6 এ আসে, তো আমরা বিভিন্ন বর্ণের নাম বলি। এটাকে বলে হচ্ছে লাইম্যান বর্ণালী সিরিজ। n=2 তে আসলে হচ্ছে আমরা বলি বামার বর্ণালী সিরিজ। আমরা যদি 3 তে আসে আমরা বলি প্যাশ্চেন বর্ণালী সিরিজ। আমরা যদি 4 এ আসে আমরা বলি ব্রাকেট বর্ণালী সিরিজ। 5 এ আসলে আমরা বলি ফুন্ড বর্ণালী সিরিজ। এবং 6 এ যদি আসি আমরা বলি হচ্ছে মনে করো হামফ্রিশ, কি বলি? হামফ্রিশ বর্ণালী সিরিজ। তো n=1 এ যদি আসি, আমরা বলি লাইম্যান। n=2 তে যদি আসি আমরা বলি বামার বর্ণালী সিরিজ। 3 তে আসলে বলি প্যাশ্চেন, 4 এ আসলে বলি ব্র্যাকেট, এবং 5 এ আসলে বলি ফুন্ড, এবং 6 এ আসলে হামফ্রিশ। এবং এইসব অঞ্চলে এই যে এই বর্ণালীগুলা হচ্ছে আমাদের এইগুলার হচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চলের বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে। কারণ হচ্ছে এই যে আমি গত ক্লাসে বলছিলাম হচ্ছে কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ হবে? ডেল ই পরিমাণ। তো ডেল ই আমরা কি জানি? E2 - E1। আবার আমরা প্লাঙ্কের সমীকরণ জানি E=h নিউ। নিউ মানে কি? কম্পাঙ্ক। এইখান থেকে আমরা E2 - E1 বের করতে পারি, বা হচ্ছে আমরা লিখতে পারি hc/λ = E2 - E1। অর্থাৎ এইখান থেকে আমরা হচ্ছে 1/λ বা তরঙ্গ দৈর্ঘ্যটা সামহাও আমরা বের করতে পারবো আর কি। তো এই যে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, এই বিভিন্ন অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য বের করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই, এদের হচ্ছে বিভিন্ন অঞ্চল দেখতে পাই, তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। তো লাইম্যানটা কোন তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চলে থাকে? আমরা জানি লাইম্যান সিরিজ যেটা আছে আমাদের হচ্ছে অতি বেগুনি যে তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চলটা আছে, অতি বেগুনি অঞ্চলে থাকে। বামারটা থাকে হচ্ছে দৃশ্যমান অঞ্চল। আমরা জানি দৃশ্যমান অঞ্চল তো জানি সবাই, বেনিয়া সহ কলা। প্যাশ্চেন থাকে হচ্ছে মনে করো আমাদের আয়ার, এবং প্যাশ্চেনের নিচে সবগুলাই কি আমাদের আয়ার অঞ্চল বা অবলোহিত অঞ্চল। এটা একটু মাথায় রাখবা, প্যাশ্চেনের নিচে যতগুলো আছে সবগুলাই কি আয়ার অঞ্চল। এখন আমরা যেহেতু বর্ণালীতে আছি, বর্ণালীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এখানে RH ফ্যাক্টর, বা এই যে বর্ণালী রেখার যে সমীকরণ নিউ বার মানে কি? তরঙ্গ সংখ্যা। নিউ বার মানে কি? আমরা জানি তরঙ্গ সংখ্যা। এবং এটাকে আমরা 1/λ দ্বারা প্রকাশ করি, RH 1/n² - 1/n²। এটা 1 দেই, এটা 2 দেই। তো আমাদের সবার প্যাচ লাগে কি? এই n1 কি আর n2 কি, এই দুইটা নিয়ে কিন্তু আমাদের কম বেশি সবার প্যাচ লাগে। n1 কি আর n2 কি, এই দুইটা নিয়ে কিন্তু আমাদের প্যাচ লাগে। তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। 21 ব্যাচের যারা আছো তোমরা একটা কমিউনিটিকে আস্তে আস্তে বড় করো, তোমাদের বাচ্চা কাচ্চা যেন বেশি থাকে আর কি। তরঙ্গ সংখ্যা এই n1 একটু বোঝার চেষ্টা করো। এই n1টা হবে সবসময় ছোট মানটা,
আর n2টা কি হবে, বড় মানটা। তো এইগুলো যখন আমি ম্যাথ ক্লাস নিব তোমাদেরকে ম্যাথ ক্লাসে বিস্তারিত সব কিছু অঙ্ক করায় দিব, সমস্যা নাই। আচ্ছা, তো বোর পরমাণু মডেলের আমরা তো মোটামুটি সাফল্য দেখতেছি আর কি। পরবর্তী যে সাফল্যটা যদি দেখি, এই বর্ণালীর তো ব্যাখ্যা দিছে এবং বিভিন্ন বর্ণালী সিরিজ নিয়ে আসছে। তো আমি তোমাদের হাজারি স্যারের বইটা ফলো করার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে বইয়ের লেকচারটা ফলো করলে সবচেয়ে ভালো হয় কি, তোমরা হচ্ছে বইয়ের সাথে একটা মিলবন্ধন খুঁজে পাবা আর কি। তোমরা কি পাবা, বইয়ের সাথে একটা মিলবন্ধন খুঁজে পাবা, বা বই পড়ার প্রতি তোমার একটা ভালোবাসা তৈরি হবে। এবং তুমি যদি বই না পড়ো তাহলে তোমার বই পড়ার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে না, এবং দিন শেষে হচ্ছে তোমার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। এই যে আমরা কষ্ট করে লেকচার নিচ্ছি, তোমার ভালো লাগতেছে, কিন্তু দিন শেষে তুমি একটা ফ্রাস্ট্রেশনে ভুগবা। সো বইয়ের প্রতি ভালোবাসা করতে হবে। যে স্টুডেন্টটা বইয়ের সাথে ভালোবাসা করতে পারে বা বইটাকে আপন করে নিতে পারে, তারই দেখবা পড়ালেখার ট্র্যাকটা ঠিক হয়ে যায় এবং পড়ালেখার ট্র্যাকটা সে সুন্দরভাবে ধরতে পারে। তো তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের সাথে ভালোবাসা করতে হবে, বউ না কিন্তু বই। হ্যাঁ, বইয়ের সাথে ভালোবাসা, বুকের সাথে। অনেকে আবার ভাববে হচ্ছে ভাই বউ করতেছে, আমার বউ আছে দেখে আমি তো বইয়ের সাথে ভালোবাসা করবো, বইয়ের সাথে ভালোবাসা করবো, কিন্তু তোমার কিন্তু বইয়ের সাথে এখন ভালোবাসা করার সময়, অন্য কিছুর সাথে কিন্তু ভালোবাসার কোনো সময় নাই। আচ্ছা আসো, তারপরে আরেকটা সাফল্য যেটা, সেটা হচ্ছে সে বোর ব্যাসার্ধ। তৃতীয় সাফল্য যদি আসি আমরা, বোর সাহেব হাইড্রোজেন পরমাণুর, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারছিল। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারছিল, যেটাকে আমরা বলি হচ্ছে বোর ব্যাসার্ধ। কি পারি, বোর ব্যাসার্ধ নির্ণয় করে, বোর ব্যাসার্ধ। ঠিক আছে, এবং হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ সে কত নির্ণয় করছিল, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম নির্ণয় করতে পারছিল, এবং যার উপর বেস করে আমরা অন্যান্য পরমাণুর ব্যাসার্ধগুলোও কিন্তু নির্ণয় করতে পারি আর কি। তো সে তার তৃতীয় সাফল্য যেটা ছিল হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়, এবং তার চতুর্থ যে সাফল্যটা ছিল আর কি, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে চতুর্থ আর সাফল্য নেই, মূলত হচ্ছে তার এই তিনটাই মেইন সাফল্য ছিল, এবং এই তিনটার উপর ভিত্তি করে চতুর্থ সাফল্য সেটা হচ্ছে সে রিডবার্গ ধ্রুবক RH এর মান বের করতে বলছিল, বা RH এর মানটা সে বের করতে পারছিল, যা RH এর পরীক্ষালব্ধ মানের কাছাকাছি। সে ডেল E=E2 - E1 সমীকরণের সাহায্যে বোর সাহেব কি করছিল, RH এর একটা মান বের করছিল, সেটা হচ্ছে 109,739 সেন্টিমিটার ইনভার্স। সে বোর সাহেব কি করছিল, RH এর এই মানটা বের করছিল, যেটা হচ্ছে পরীক্ষালব্ধ মান। RH এর যে পরীক্ষালব্ধ মান 109,678 সেন্টিমিটার ইনভার্সের কাছাকাছি ছিল, এটার কি কাছাকাছি ছিল আর কি। তো এটা হচ্ছে বোর পরমাণু মডেলের আরেকটা স্পেশাল সাফল্য ছিল। কি সে কি করছিল, মনে করো যে RH এর মান যেটা এই সমীকরণের সাহায্যে বের করছিল 109,739 সেন্টিমিটার, মানে হচ্ছে MCQতে কিন্তু আসে মেডিকেলে, মানে বোর পরমাণু মডেল অনুযায়ী RH এর মান কত, 109,739 অ্যাংস্ট্রম। আর RH এর পরীক্ষালব্ধ মান কত যদি বলে, এটা হচ্ছে আমাদের পরীক্ষালব্ধ মান। কি মান, পরীক্ষালব্ধ মান। তোমাকে যদি বলা হয় পরীক্ষালব্ধ মানটা কত RH এর, তো পরীক্ষালব্ধ মানটা হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স। এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, যদি বলে তোমাকে হচ্ছে মানটা কত, তোমার হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে মানটা কত, 109,739 সেন্টিমিটার ইনভার্স, আর পরীক্ষালব্ধ মানটা হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স। যারা মেডিকেল ডেডিকেটেড পোলাপাইন তাদের কিন্তু এরকম পেঁচায় প্রশ্ন আসতে পছন্দ করে। তো আমরা হচ্ছে তোমাদের জন্য যে কাজটা থাকবে আর কি, সেটা হচ্ছে তোমরা এই পুরো নোটটা সুন্দরভাবে শেয়ার করবা, এবং তোমাদের ব্যাচের নাম আগে লিখবা, NS একাডেমিটা লিখবা, এবং 21 ব্যাচের বাচ্চা কাচ্চাদের জন্য, সাথে 20 ব্যাচের প্রথম 3 জনের জন্য স্পেশাল মোবাইল রিচার্জ থাকবে, যারা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে নোটটা গুছায় দিবে, এবং যাদের নোটটা ভালো হবে তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল পুরস্কার থাকবে। এবং অবশ্যই আমি কিন্তু চেক করব যে নোটটা সাবমিট করবা তার টাইম লাইনে পাবলিক করা আছে কিনা এবং শেয়ার করা আছে কিনা ভিডিওটা। অবশ্যই তোমার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এবং হচ্ছে পাবলিক করে রাখতে হবে। অনলি ফ্রেন্ডস করলেও হবে না, পাবলিক করে রাখবা, তাহলেই হবে। তো আমি সেই 3 জনকে ইনশাল্লাহ কালকের মধ্যেই পুরস্কার দিব। আর যারা হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করছিলা, অবশ্যই তাদের পুরস্কার রেডি হচ্ছে, এবং আমরা বিজয়ীর
খুব শীঘ্রই হচ্ছে প্রকাশ করব, কারণ হচ্ছে আমরা খুব সুন্দরভাবে চুলচেরা বিশ্লেষণ করতেছি, কারণ তোমাদের অনেকেই দেখা গেছে অসৎ উপায় অবলম্বন করছিল আর কি। তো যারা অসৎ উপায় অবলম্বন করে আর কি, তাদের তো আসলে ঠাঁই নেই আর কি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ডেইলি 7:30টায় কিন্তু লাইভ ক্লাসগুলো হবে। টাটা, বাই বাই।